আসসালামু আলাইকুম। আজকে উদ্ভিদ বিজ্ঞানের চ্যাপ্টার 6 ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা নিয়ে আলোচনা করব। ব্রায়োফাইটা ও টেরিডোফাইটার মধ্যে আমাদেরকে প্রথমে জানতে হবে যে পুষ্পক উদ্ভিদ কোনগুলো আর হচ্ছে অপুষ্পক উদ্ভিদ কোনগুলো। তো যেসব উদ্ভিদের মূলত ফুল হয় তাদেরকে বলা হয় কি পুষ্পক উদ্ভিদ, এবং এদেরকে ফ্যানোরগ্যামসও বলা হয়। আর যাদের পুষ্প হয় বা ফুল হয় এরকম হচ্ছে এরকম সূর্যমুখী, ডালিয়া, বসন্ত পলাশ, শিমুল, তারপর শেফালি, স্বর্ণচাপা, এগুলো হচ্ছে কি এইসব উদ্ভিদের মূলত ফুল হয়। আর ফুল হলে তাকে ফ্যানোরগ্যামস বলে। আর যাদের মূলত ফুল হয় না যাদের, তাদেরকে অপুষ্পক বা নন ফ্লাওয়ারিং প্ল্যান্টস বলা হয়। এরা হচ্ছে ক্রিপ্টোগ্যামস নামে পরিচিত। যেরকম এই ক্রিপ্টোগ্যামসের মধ্যে অপুষ্পকের মধ্যে আছে ব্রায়োফাইটা। আমরা আজকে যে ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা নিয়ে আলোচনা করব, তা এই দুইটা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। তাছাড়া আছে শৈবাল, ছত্রাক গ্রুপের উদ্ভিদসমূহ হলো কি অপুষ্পক উদ্ভিদ। এই ক্রিপ্টোগ্যামস যারা অপুষ্পক উদ্ভিদ, এরা এই ক্রিপ্টোগ্যামস আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে লোয়ার ক্রিপ্টোগ্যামস আর অন্যটি হচ্ছে হায়ার ক্রিপ্টোগ্যামস। লোয়ার ক্রিপ্টোগ্যামসের মধ্যে শৈবাল ও ছত্রাক, যেটা আমরা আলোচনা করব অন্য অধ্যায়ে। এই শৈবাল ও ছত্রাক হচ্ছে লোয়ার ক্রিপ্টোগ্যামস। আর হায়ার ক্রিপ্টোগ্যামসের মধ্যে ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা হচ্ছে হায়ার ক্রিপ্টোগ্যামস। তাহলে আমাদের আজকের যে আলোচনার বিষয় ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা, এটি হচ্ছে হায়ার ক্রিপ্টোগ্যামস। এরপর আসো, ব্রায়োফাইটা হচ্ছে উদ্ভিদসমূহকে সত্যিকার মূল কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না, অর্থাৎ এরা হচ্ছে অভাস্কুলার। ব্রায়োফাইটা হচ্ছে সত্যিকার মূল কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না, এরা হচ্ছে অভাস্কুলার, তাদের ভাস্কুলার বান্ডল নেই। আর টেরিডোফাইটার মধ্যে উদ্ভিদসমূহকে সত্যিকার মূল কাণ্ড ও পাতায় বিভক্ত করা চলে এবং এরা ভাস্কুলার ধরনের। তাহলে অপেক্ষাকৃত কম উন্নত থ্যালোফাইটা, শৈবাল ও ছত্রাক এবং উন্নত টেরিডোফাইটার মধ্যে সংযোগ সৃষ্টিকারী মধ্যবর্তী গ্রুপ হলো ব্রায়োফাইটা। ঠিক আছে, তাহলে এখানে দেখো সবচেয়ে উন্নত ধরনের হচ্ছে টেরিডোফাইটা, তারপর মাঝখানে হচ্ছে ব্রায়োফাইটা, আর এর নিচে হচ্ছে শৈবাল ও ছত্রাক। তো ব্রায়োফাইটা হচ্ছে মশবর্গীয় উদ্ভিদ এবং বাংলাদেশ থেকে এই বিভাগের অন্তর্গত 34টি গোত্রের 74টি গণে 248টি প্রজাতি এই পর্যন্ত শনাক্ত করা হয়েছে। আচ্ছা, তাহলে এই যে চিত্রটি দেখতেছো এখানে, এটা হচ্ছে ব্রায়োফাইটা আর এটা হচ্ছে টেরিডোফাইটার উদ্ভিদ, এরকম হয়ে থাকে। আমরা সামনে এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। আসো যে ব্রায়োফাইটার কি কি বৈশিষ্ট্য হতে পারে। ব্রায়োফাইটার বৈশিষ্ট্যের মধ্যে 1 নাম্বার হচ্ছে এরা বহুকোষী উদ্ভিদ, এরা অপুষ্পক, অবীজী, অর্থাৎ এদের ফুল, ফল, বীজ হয় না। এদের দেহ হচ্ছে গ্যামেটোফাইট তথা হ্যাপ্লয়েড। গ্যামেটোফাইট সর্বদাই স্বতন্ত্র এবং স্বভোজী উদ্ভিদ। মনে রাখবা, এখানে প্রত্যেকটা ইনফরমেশন ইম্পর্টেন্ট। তাহলে স্বভোজী, তারপর দেহ হচ্ছে থ্যালয়েড ধরনের, অর্থাৎ দেহকে সত্যিকার মূল কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না, তবে মস জাতীয় উদ্ভিদকে নরম কাণ্ড ও পাতার মতো অংশে চিহ্নিত করা যায়। এদের মূল নেই, তবে মূলের পরিবর্তে এককোষী রাইজয়েড থাকে। এই যে দেখো এককোষী রাইজয়েড থাকে। দেহ থ্যালয়েড ধরনের, সত্যিকার মূল কাণ্ড ও পাতায় বিভক্ত করা যাবে না। এখানে দেখো চিত্র দেওয়া আছে, একটা মশবর্গীয় অর্থাৎ ব্রায়োফাইটসের চিত্র দেওয়া আছে। তাহলে এই যে রাইজয়েড থাকে, মূল নেই, তবে মূলের পরিবর্তে এককোষী রাইজয়েড থাকে। এদের দেহে কোনো ভাস্কুলার টিস্যু নেই, দেহ প্যারেনকাইমা টিস্যু দিয়ে গঠিত। তাহলে ইউনিটে একটা কোশ্চেন আসছে যে ধরনের উদ্ভিদের পরিবহন তন্ত্র নেই, অর্থাৎ ভাস্কুলার বান্ডল নেই, অভাস্কুলার, তাদেরকে কি বলা হয়? তার আনসার হচ্ছে ব্রায়োফাইটা, তাই না? ওকে, এখন আসো, এদের জননাঙ্গ বহুকোষী, বন্ধা কোষাবরণ দিয়ে আবৃত, এবং স্ত্রী জননাঙ্গকে কি বলা হয়? আর্কিগোনিয়াম বলা হয়। স্ত্রী জননাঙ্গকে আর্কিগোনিয়াম, আর পুং জননাঙ্গ যেটি আছে সেটিকে বলা হয় অ্যানথেরিডিয়াম। আর্কিগোনিয়াম যেটি আছে স্ত্রী জননাঙ্গ, তার আকৃতি ফ্লাক্সের মতো, আর পুং জননাঙ্গ যেটি আছে সেটি হচ্ছে অ্যানথেরিডিয়াম এবং এর আকৃতি হচ্ছে গোলাকার। এই আকৃতিগুলা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা, গোলাকার এবং নাশপাতির মতো বেলানাকার হয়ে থাকে। কোনটার কেমন আকৃতি? স্ত্রী জননাঙ্গের আকৃতি কেমন? ফ্লাক্সের মতো। আর অ্যানথেরিডিয়াম পুং জননাঙ্গের আকৃতি কেমন? নাশপাতির মতো অথবা গোলাকার। এগুলা পরীক্ষা আসে। তারপর আসে যৌন জনন ওগ্যামাস প্রকৃতির, অর্থাৎ বড় নিশ্চল স্ত্রী ডিম্বাণুর সাথে ক্ষুদ্র সচল পুং গ্যামিটের শুক্রাণুর মিলন ঘটে।
আর মসবর্গীয় ব্রাইফেটসের স্ত্রী জননাঙ্গের নাম হচ্ছে আর্কিগোনিয়াম। দেখো এটা হচ্ছে মেডিকেল 2019 আসছে, মসবর্গীয় বা ব্রাইফেটসের স্ত্রী জননাঙ্গের নাম কি? নাম কি? আর্কিগোনিয়াম। তো এরকম ভাবে এটিও আসে যে পুং জননাঙ্গের নাম কি? ব্রাইফেটসের পুং জননাঙ্গের নাম কি? তাহলে অ্যান্থেরিডিয়াম হবে। এরপর আসো শুক্রাণু দ্বি ফ্লাজেলা বিশিষ্ট। এই ব্রাইফেটসের শুক্রাণু দ্বি ফ্লাজেলা বিশিষ্ট। নিষেকের জন্য জলীয় মাধ্যমের প্রয়োজন। এদের ভ্রূণ বহুকোষী হয়, ভ্রূণ স্ত্রী জননাঙ্গের অভ্যন্তরে থাকে। জীবনচক্রে গ্যামেটোফাইট প্রদান এবং স্পোরোফাইট গৌণ। স্পোরঙ্কুরিত হয়ে সরাসরি থ্যালাস গঠন বা প্রোটোনেমা উৎপন্ন করে। রিক্সিয়া ফ্লুইটান্স হচ্ছে বাসমান ধরনের জলজ। তারপর হেপাটিক শ্রেণীর ব্রাইফেটস সদস্যদেরকে বলা হয় লিভারোটস। হেপাটিক শ্রেণীর ব্রাইফেটস যারা আছে তাদেরকে বলা হয় লিভারোটস, লিভারওয়ার্ড বলে। আর এদের দেহ অর্থাৎ থ্যালাসের আকৃতি মানুষের লিভার এর যকৃতের সাথে কিছুটা মিল সম্পূর্ণ হতে এরূপ নামকরণ করা হয়েছে। এটা আমরা মনে রাখবো। এখন আসো ব্রাইফেটসকে কেন উভচর উদ্ভিদ বলা হয়? ব্রাইফেটসকে কেন উভচর উদ্ভিদ বলা হয়? কারণ ব্রাইফেটস থলস পরিবেশে জন্মালে এদের জীবনচক্রের একটা বিশেষ ধাপ পানির উপর নির্ভরশীল। পানি ছাড়া এদের জনন, বৃদ্ধি, বিকাশ ইত্যাদি ঘটে না এবং এদের যৌন জননের জন্য পানির উপস্থিতি একান্তই প্রয়োজন। তাই এরা উভচর উদ্ভিদ বা অ্যামফিবিয়াস উদ্ভিদ। এবং জীবনচক্র সম্পূর্ণ করার সময় এদের শুক্রাণু পানিতে সাঁতার কেটে ডিম্বাণু নিকট উপস্থিত হয় এবং পানির উপস্থিতিতে নিষেক ক্রিয়া সম্পূর্ণ করে। এরাও জলজ উদ্ভিদের ন্যায় পানি শোষণ করে এবং দেহে জলজ উদ্ভিদের ন্যায় বায়ুরন্ধ্র থাকে। এই কারণে মূলত ব্রাইফেটসকে উভচর উদ্ভিদ বলা হয়। তাহলে দেখো বলছে নিচের কোন গ্রুপের উদ্ভিদ সমূহ উভচর? Which one of the following groups of plants is amphibious? তাহলে ব্রায়োফাইট হচ্ছে উভচর উদ্ভিদ। এরপর আসো রিক্সিয়া। তাহলে ব্রায়োফাইটার একটা ঘন হচ্ছে রিক্সিয়া। এই রিক্সিয়া হচ্ছে হেপাটিক শ্রেণীর অন্তর্গত। এটি গণ, প্রায় 200টি প্রজাতি নিয়ে এই গণ গঠিত। 200টি প্রজাতি নিয়ে এই গণ গঠিত, মনে রাখবা। এর মধ্যে শুধুমাত্র রিক্সিয়া ফ্লুইটান্স, জলজ রিক্সিয়া ফ্লুইটান্স ছোট ডোবা পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখা যায়। হেপাটিক শ্রেণীর সদস্যদেরকে লিভারওয়ার্ড বলে এবং বাংলাদেশ থেকে রিক্সিয়া গণের 45টি প্রজাতি শনাক্ত করা হয়েছে। তার শ্রেণী বিন্যাস দেওয়া আছে এখানে। দেখো হয় যে ফ্যামিলি হচ্ছে কি, জেনাস হচ্ছে রিক্সিয়া, আর ক্লাস হচ্ছে হেপাটিকিস। আচ্ছা, তাহলে এখানে একটা এই দেখা দেওয়া আছে যে নিচের কোনটিকে লিভারওয়ার্ড বলা হয়? দিনাজপুর বোর্ডে আসছে, নিচের কোনটিকে লিভারওয়ার্ড বলা হয়? তাহলে কোনটি হবে? রিক্সিয়া, ইউলোথ্রিক্স, টেরিস না মস? তাহলে রিক্সিয়া আনসার হবে। আচ্ছা, এরপর আসো বাহ্যিক গঠন। রিক্সিয়ার গ্যামেটোফাইটিক উদ্ভিদ, এদের দেহ থ্যালয়েড। এই যে আকৃতিটা দেখতেছো, এই আকৃতিটাকে বলা হয় থ্যালয়েড ধরনের, অর্থাৎ থ্যালয়েড ধরনের আকৃতি। দেখো মূল কাণ্ড পাতায় বিভক্ত করতে পারবে না তুমি এরকম। দেখো এখানে পাতা কোনটা, কাণ্ড কোনটা, তারপর মূল কোনটা, একে বিভক্ত করা যায় না তো, তাই না? এই জন্য এই আকৃতিটাকে বলা হয় থ্যালয়েড ধরনের আকৃতি। থ্যালাসটি সবুজ, এই দেখো সবুজ। বিষম পৃষ্ঠ সাধারণত কতগুলো রিক্সিয়া থ্যালাস একত্রে গোলাপের পাপড়ির মতো গোলাকার চক্র করে অবস্থান করে এবং এই অবস্থাকে বলা হয় রোজেট। থ্যালাসের প্রতিটি শাখার শীর্ষে একটি খাঁজ থাকে, একে বলা হয় অগ্রস্থ খাঁজ। এই অগ্রস্থ খাঁজ এবং থ্যালাসের নিচের পৃষ্ঠ থেকে বহুকোষী স্কেল এবং এককোষী রাইজয়েড সৃষ্টি হয়। মূলের পরিবর্তে রাইজয়েড থেকে আমরা আগে দেখেছিলাম। এরপর আসো অভ্যন্তরীণ গঠনের মধ্যে প্রস্থচ্ছেদে থ্যালাসকে 3টি পৃথক অঞ্চলে ভাগ করা। অভ্যন্তরীণ গঠনের 3টি পৃথক অঞ্চলে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে উপরের দিকে ক্লোরোপ্লাস্ট যুক্ত ফটোসিনথেটিক বা আত্তীকরণ অঞ্চল এবং নিচের দিকে কর্ণহীন বা বর্ণহীন হবে, এটা বর্ণহীন সঞ্চয়ী অঞ্চল আর নিম্নতক। 3 নম্বর হচ্ছে নিম্নতক। তো ফটোসিনথেটিক বা আত্তীকরণ অঞ্চলে কি থাকে? এখানে থাকে হচ্ছে থ্যালাসের উপরের দিকে ক্লোরোপ্লাস্ট যুক্ত খাড়া কোষের সারি নিয়ে এই অঞ্চল গঠিত। এই অঞ্চলে ফটোসিনথেসিস হয় এবং খাদ্য তৈরি হয়। ক্লোরোপ্লাস্ট যুক্ত এই সারিগুলোকে আত্তীকরণ সূত্র বলে। এসব আত্তীকরণ সূত্রের মধ্যবর্তী সরু ও লম্বা নালীর ন্যায় বায়ুপূর্ণ স্থানকে বায়ু প্রকোষ্ঠ বলে। প্রতিটি বায়ু প্রকোষ্ঠে একটি ছিদ্র পথে বাইরের সাথে উন্মুক্ত থাকে, এই ছিদ্রপথকে বায়ু ছিদ্র বলে। দেখো এই যে বায়ু প্রকোষ্ঠগুলি, তাই না? বায়ু প্রকোষ্ঠ থাকে এবং আত্তীকরণ অঞ্চলটা হচ্ছে এটা উপরের দিকে থাকে। তাহলে বায়ু প্রকোষ্ঠ আত্তীকরণ অঞ্চলে থাকে আর এই ছিদ্র
পদকে বায়ু ছিদ্র বলে। আত্তীকরণ সূত্রের বাইরের কোষগুলো কিছুটা বড় ক্লোরোপ্লাস্ট বিহীন থাকে। বর্ণহীন এই কোষগুলো থ্যালাসের উপরিভাগে একটি অসম্পূর্ণ ঊর্ধ্বত্বক গঠন করে। বর্ণহীন একসারি কোষ দিয়ে থ্যালাসের ঊর্ধ্বত্বক গঠিত। তাহলে বর্ণহীন একসারি কোষ দিয়ে উপরে যে বর্ণহীন কোষগুলো দেখতেছো এগুলো হচ্ছে ঊর্ধ্বত্বক গঠন করে। আর সঞ্চয়ী অঞ্চলে আসো। সঞ্চয়ী অঞ্চল হচ্ছে থ্যালাসের ফটোসিনথেটিক অঞ্চলের নিচে এই অঞ্চল অবস্থিত, সঞ্চয়ী অঞ্চল। তাহলে ফটোসিনথেটিক অঞ্চলের নিচে যে অঞ্চলটা সেটাকে বলা হয় সঞ্চয়ী অঞ্চল, এবং এটি হচ্ছে বর্ণহীন। এই অঞ্চলটি কয়েক সারি বর্ণহীন প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। সাধারণত আন্তঃকোষীয় ফাঁক বিবর্জিত এ সকল কোষে প্রচুর শ্বেতসার কণা সঞ্চিত থাকে। নিম্নতকে আসো। নিম্নতকে হচ্ছে কি থাকে? নিম্নতকে হচ্ছে একসারি কোষ দিয়ে নিম্নতক গঠিত। নিম্নতক সুগঠিত। নিম্নতক থেকে বহু এককোষী রাইজোয়েট, মসৃণ, অমসৃণ ও বহুকোষী শল্ক বা স্কেল নির্গত হয়। তাহলে এই যে দেখো, এককোষী বহুকোষী স্কেল নির্গত হয় নিম্নতক থেকে। তারপরে রাইজয়েটও নির্গত হয়, এই যে অমসৃণ রাইজয়েট আর হচ্ছে মসৃণ রাইজয়েট। এই রাইজয়েট হচ্ছে নিম্নতক থেকেই বের হয় মূলত। তাহলে আশা করি অভ্যন্তরীণ গঠনটা বুঝতে পারছো। এখানে একটা কোশ্চেন দিচ্ছে যে নিচের কোনটি রিক্সিয়া থ্যালাসে থাকে? তাহলে কোনটি থাকে? রাইজয়েট, রাইজাইন, রাইজোম না রাইজোমস? তাহলে রাইজয়েট হবে। এই যে আমরা দেখলাম রাইজয়েট। ওকে, এরপর আসো রিক্সিয়ার শনাক্তকারী বৈশিষ্ট্য। রিক্সিয়ার শনাক্তকারী বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বরে দেওয়া হচ্ছে গ্যামেটোফাইট, থ্যালয়েড অর্থাৎ মূলকাণ্ড পাতায় বিভক্ত করা যায় না। থ্যালাস সবুজ, শায়িত চ্যাপ্টা বিষম পৃষ্ঠ। থ্যালাস দ্যাগ্র শাখা বিশিষ্ট, প্রতি শাখার মাথায় খাদযুক্ত, এবং থ্যালাসের নিম্ন পৃষ্ঠ 2 প্রকার, এককোষী মসৃণ এবং অমসৃণ রাইজয়েট এবং বহুকোষী স্কেল বা শল্ক বিদ্যমান। স্পোরোফাইটিক দশা সরল প্রকৃতির, গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল। অভ্যন্তরীণ টিস্যু উপরের পৃষ্ঠের দিকে দণ্ডাকার ফটোসিনথেটিক অঞ্চলে এবং নিচের দিকে পৃষ্ঠের দিকে অবিচ্ছিন্ন কোষের সঞ্চয়ী অঞ্চল বিদ্যমান। স্ত্রী জননাঙ্গ আর্কিগোনিয়াম এবং পুংজননাঙ্গ এনথেরিডিয়াম এবং স্পোরোফাইট হোমোস্পোরাস। আর্কিগোনিয়াম দেখতে ফ্লাক্সের মতো আর এনথেরিডিয়াম দেখতে নাশপাতির মতো গোলাকার, ডিম্বাকার বা বেলনাকার হয়ে থাকে। তাহলে এটা 3 স্টার দিয়ে রাখো। রিক্সিয়া শনাক্তকারী বৈশিষ্ট্য, এটা পরীক্ষায় আসে সিকিউতে, অর্থাৎ আসে, এটা খুবই আসে, এবং এখান থেকে এমসিকিউ অনেক আসে। তো সিকিউ এন্ড হচ্ছে এমসিকিউ দুইটার জন্যই হচ্ছে এই ইনফরমেশনগুলো খুবই ইম্পর্টেন্ট। এরপর আসো জনন। রিক্সিয়ার অর্থাৎ ব্রাইফেটসের জনন। আমরা আগেই জেনেছি যে ব্রাইফেটসের জননের জন্য কি দরকার? জলীয় মাধ্যমের প্রয়োজন। থ্যালাসের পেছনের অংশ মরে গেলে অগ্রভাগের প্রতিটি শাখা স্বতন্ত্র রিক্সিয়া উদ্ভিদ হিসেবে আত্মপ্রকাশ করে। রাইজয়েডের অগ্রভাগে গিমা, থ্যালাসের উপর টিউবার জাতীয় উপবৃদ্ধি সৃষ্টি হতে পারে, যা থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়ে থাকে। আর যৌন জননের ক্ষেত্রে রিক্সিয়ার পুংজননাঙ্গ এনথেরিডিয়াম এবং স্ত্রী জননাঙ্গ আর্কিগোনিয়াম বলে। নাশপাতি আকৃতির এনথেরিডিয়াম দ্বিফ্লাজেলা বিশিষ্ট শুক্রাণু এবং ফ্লাক্স আকৃতির আর্কিগোনিয়াম নিশ্চল ডিম্বাণু উৎপন্ন করে। এই নিষিক্ত ডিম্বাণু পরিস্ফুটিত হয়ে সরল ও গোলাকার স্পোরোফাইট গঠন করে। আর স্পোরোফাইট ক্যাপসিউলে সীমাবদ্ধ থাকে, এর মধ্যে স্পোর উৎপন্ন হয়। স্পোরগুলো আকার আকৃতি একই রূপ হয়, অর্থাৎ হোমোস্পোরাস। অনুকূল পরিবেশে স্পোর অঙ্কুরিত হয়ে তরুণ রিক্সিয়া থ্যালাস গঠন করে। এখন আসো টেরিডোফাইটা। টেরিডোফাইটা হচ্ছে কি? ফার্নবর্গীয় উদ্ভিদ। ডেকিসাকো এদেরকে বলা হয়, এক ধরনের ফার্ন, এবং সকল ফার্ন জাতীয় উদ্ভিদ টেরিডোফাইটা বিভাগের অন্তর্গত, তাই টেরিডোফাইটাকে ফার্নবর্গীয় উদ্ভিদ বলা হয়ে থাকে। এরা হচ্ছে অপুষ্পক, দেহ ভাস্কুলার টিস্যু থাকে। এই যে দেখো টেরিডোফাইটার এক্সাম্পল। টেরিডোফাইটা উদ্ভিদ কেমন হয়ে থাকে? ফার্নবর্গীয়। পিনা থাকে, র্যাকিস থাকে, রেমেন্টাম, এগুলো সম্পর্কে আমরা সামনে জানবো। তাহলে অপুষ্পক দেহ ভাস্কুলার টিস্যু থাকে, এদেরকে বলা হয় ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস। বাংলাদেশ থেকে 41টি গোত্রে 195টি প্রজাতির টেরিডোফাইটা নথিভুক্ত করা হয়েছে। এখন আসো টেরিডোফাইটার বৈশিষ্ট্য। টেরিডোফাইটার বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বরে হচ্ছে অপুষ্পক ও অবীজী উদ্ভিদ। তাহলে এটা অপুষ্পক। গ্যামেটোফাইট পর্যায়কে প্রোথ্যালাস বলে এবং থ্যালাস প্রকৃতির। এদের ভাস্কুলার টিস্যু আছে, দেখো এই যে ভাস্কুলার টিস্যু কিন্তু আছে, এদের কিন্তু ভাস্কুলার টিস্যু আছে। অধিকাংশ প্রজাতিতে রাইজোম রূপান্তরিত হয়। এরা স্পোরোফাইট অর্থাৎ ডিপ্লয়েড ধরনের। এদের দেহ মূলকাণ্ড পাতায় বিভক্ত করা যায়। এই যে দেখো পাতা, এই যে এইগুলো হচ্ছে পাতা, কাণ্ড আর মূল, তাই না? তাহলে বিভক্ত করা যায়। এটা কিন্তু ব্রাইফাইটস থেকে ভিন্ন একদমই, তাই না? ভ্রূণ সৃষ্টি হয়। স্পোরোফাইট স্পোর উৎপন্ন হয়, যা হোমোস্পোরাস বা অসম ধরনের আকারের হতে পারে। এদের জননাঙ্গ হচ্ছে বহুকোষী। এদের পুং গ্যামিট সচল এবং এনথেরিডিয়ামে উৎপন্ন বেষ্টনী থাকে। স্ত্রী গ্যামিট নিশ্চল আর্কিগোনিয়াম উৎপন্ন হয়। জীবনচক্রে সুস্পষ্ট হেটেরোমরফিক জনক্রম বিদ্যমান। এখন আসো টেরিস উদ্ভিদ। গণ জেনাস হচ্ছে টেরিস, মানে টেরিডোফাইটার একটা গণ।
বাংলাদেশে টেরিস উদ্ভিদ একটি পরিচিত ফার্ন উদ্ভিদ। খোলা ও উন্মুক্ত জায়গায় অর্থাৎ রোদে জন্মাতে পছন্দ করে বলে উদ্ভিদ সানফার্ন নামে পরিচিত। টেরিস উদ্ভিদ সানফার্ন নামে পরিচিত। বাংলাদেশে টেরিসের প্রায় 16টি প্রজাতি জন্মে থাকে। সবচেয়ে বেশি জন্মায় টেরিস, এটা হবে টেরিস, হবে টি হবে টেরিস বিরালঙ্গি ফুল। আর আবাসস্থল হচ্ছে টেরিস সাধারণত পুরাতন ভাঙ্গা স্যাঁতসেঁতে প্রাচীরের গায়ে জন্মাবে। আচ্ছা, এরপর আসো টেরিসের দৈহিক গঠন। দৈহিক গঠনের মধ্যে টেরিস প্রধানত প্রধান উদ্ভিদ রেণুধর বা স্পোরোফাইট বা ডিপ্লয়েড। এদের মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায়। কাণ্ড রাইজোম বা রূপান্তরিত জাতীয়। রাইজোমের নিম্নতলতে সূক্ষ্ম স্বল্প শাখাযুক্ত অস্থানিক মূল গুচ্ছাকারে বের হয়। অস্থানিক মূল গুচ্ছাকারে বের হয়েছে। আর পাতা হচ্ছে চিরসবুজ পক্ষল যৌগিক। ফার্নের পাতাকে ফ্রন্ট বলে। এই যে দেখো, ফার্নের পাতাকে কি বলা হয়? ফ্রন্ট বলা হয়। এবং মুকুল অবস্থায় পাতা কিভাবে বিন্যস্ত থাকে তাকে বলা হয় বার্নেশন বা মুকুলপত্র বিন্যাস। মুকুল অবস্থায় পাতা দেখো এই যে ইয়া থাকে, কুণ্ডলি পাকানো থাকে, তাহলে মুকুল অবস্থায় পাতা কিভাবে বিন্যস্ত থাকে সেটাকে বলা হয় বার্নেশন বা মুকুলপত্র বিন্যাস। এই মুকুল অবস্থায় কুণ্ডলি পাকানো অবস্থায় থাকে ফার্নের পাতা, যাকে বলা হয় সার্সিনেট বার্নেশন। এই যে সার্সিনেট বার্নেশন, মুকুল অবস্থায় কুণ্ডলি পাকিয়ে থাকে, এই জন্য একে বলা হয় সার্সিনেট বার্নেশন। এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা আসে পরীক্ষায়, এমসিকিউতে আসে যে ফার্নের পাতাকে মুকুল অবস্থায় মানে কুণ্ডলি পাকানো অবস্থায় ফার্নের টেরিসকে কি বলা হয়? টেরিসের পাতা বা ফার্নের পাতাকে কি বলা হয়? সার্সিনেট বার্নেশন। এরপর আসো কুণ্ডলি কচি পাতাকে ক্রোজিয়ার বলা হয়। ক্রোজিয়ার, এই যে দেখো ক্রোজিয়ার, তাহলে কুণ্ডলি পাকানো কচি পাতা যেটা আছে সেটাকে বলা হবে ক্রোজিয়ার। পত্র যৌগিক পত্র, প্রতিটি পত্রকে পিনা বলে। এই যে প্রতিটি পত্রকে পিনা বলবে। শীর্ষক পিনা সর্বাধিক লম্বা। পত্রের র্যাকিস নিম্ন প্রান্ত। র্যাকিস হচ্ছে কি? নিম্ন প্রান্ত র্যাকিস। এর পত্রকের নিম্ন প্রান্ত। এবং রাইজোম এক প্রকার অসংখ্য বাদামি, রাইজোমে এক প্রকার অসংখ্য বাদামি রঙের শল্কপত্র দিয়ে আবৃত থাকে। শল্কপত্রকে রেমেন্টাম বলে। শল্কপত্রকে রেমেন্টাম বলে। এই শল্কপত্র আছে এটাকে বলা হয় রেমেন্টাম। এবং পরিণত পত্রকে নিম্নতলে কিনারায় সোরাই উৎপন্ন হয়। সোরাই সম্পর্কে আমরা সামনে বিস্তারিত জানবো আরো সূক্ষ্মভাবে। এখন আসো টেরিসের অভ্যন্তরীণ গঠন। অভ্যন্তরীণ গঠনের মধ্যে রাইজোম কাণ্ডের অন্তর্গঠন। রাইজোম কাণ্ডের সর্ববাইরে প্যারেনকাইমা কোষের এক স্তর বিশিষ্ট এপিডার্মিস বা বহিত্বকীয় অবস্থান করে। বহিত্বক দিয়ে পরিবেষ্টিত অবস্থায় দুস্তর বিশিষ্ট হাইপোডার্মিস এবং হাইপোডার্মিস দিয়ে পরিবেষ্টিত অবস্থায় বহুস্তর বিশিষ্ট কর্টেক্স অবস্থিত। কর্টেক্সে একাধিক ভাস্কুলার বান্ডল থাকে। ভাস্কুলার বান্ডল থাকে এবং ভাস্কুলার বান্ডল হচ্ছে হেড্রোসেন্ট্রিক, কারণ এর কেন্দ্রে হচ্ছে জাইলেম থাকে আর হচ্ছে চারদিকে ফ্লোয়েম থাকে। তাহলে এটা হচ্ছে হেড্রোসেন্ট্রিক ধরনের। হেড্রোসেন্ট্রিক কেমন হয়? এর কেন্দ্রে থাকবে জাইলেম এবং চারদিকে ফ্লোয়েম থাকবে। এরকম হইলে সেই ভাস্কুলার বান্ডলকে বলা হয় হেড্রোসেন্ট্রিক। তারপর আসো র্যাকিসের অন্তর্গঠন। র্যাকিসের অন্তর্গঠনের মধ্যে র্যাকিস প্রস্থচ্ছেদে বাইরে এপিডার্মিস, এপিডার্মিস দিয়ে পরিবেষ্টিত অবস্থায় স্ক্লেরেনকাইমা কোষের হাইপোডার্মিস বা অধোতকে অবস্থিত। হাইপোডার্মিস দিয়ে যে এখানে দেখো এই যে দেওয়া আছে একটা র্যাকিসের চিত্র দেওয়া আছে। হাইপোডার্মিস দিয়ে পরিবেষ্টিত অবস্থায় বহুস্তর বিশিষ্ট কর্টেক্স অবস্থিত এবং কর্টেক্স টিস্যুতে অশ্বক্ষুরাকৃতি স্টিডি বা পরিবহন টিস্যুগুচ্ছ অবস্থিত। ভাস্কুলার বান্ডল হেড্রোসেন্ট্রিক ধরনের। পত্রকের অন্তর্গঠনের মধ্যে ঊর্ধ্বত্বকে কিউটিকল, নিম্নত্বকে পত্ররন্ধ্র বিদ্যমান এবং উভয়ত্বকের মাঝখানে মেসোফিল স্তর বিদ্যমান। এবং এখানে স্পঞ্জিওপেলিসিড প্যারেনকাইমা বিদ্যমান। স্টিলি জাইলেম কেন্দ্রিক মধ্যশিরা অঞ্চলে সংযুক্ত ভাস্কুলার বান্ডল বিদ্যমান, যা পরিচক্র বা পেরিসাইকেল অন্তত্বক বা এন্ডোডার্মিস এ যুক্ত হয়ে থাকে। এই হলো অন্তর্গঠন, টেরিসের অন্তর্গঠন। এখন আসো জনন। জননের ক্ষেত্রে টেরিস হচ্ছে স্পোরোফাইট উদ্ভিদে অঙ্গজ অযৌন জনন প্রক্রিয়া ঘটে থাকে। 3 ধরনের হয়, 3 ধরনের জনন ঘটে থাকে। একটা হচ্ছে অঙ্গজ জনন, আর হচ্ছে অযৌন জনন, আর হচ্ছে যৌন জনন। এই 3 ধরনের জনন হয়ে থাকে। অঙ্গজ জননের মধ্যে অনেক সময় পরিণত রাইজোমের অংশবিশেষ মরে যায় এবং অপরিণত কোষ শাখাগুলো বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিচ্ছিন্ন শাখাগুলো নতুন মূল ও পাতা সৃষ্টির মাধ্যমে পৃথক স্পোরোফাইট উদ্ভিদে পরিণত হয়। আর অযৌন জননের ক্ষেত্রে টেরিস উদ্ভিদের স্পোর সৃষ্টির মাধ্যমে এটা হয়ে থাকে। আর টেরিস উদ্ভিদ পরিণত হলে এর পত্রক বা পিনার নিম্নতলে 2 কিনারা বরাবর ক্ষুদ্র ক্ষুদ্র স্পোরাঞ্জিয়াম, এক বচনে স্পোরাঞ্জিয়াম উৎপন্ন হয়। এই দেখো স্পোরাঞ্জিয়াম পরিণত হলে ক্ষুদ্র ক্ষুদ্র স্পোরাঞ্জিয়াম উৎপন্ন হয়। এবং স্পোরাঞ্জিয়ামের অভ্যন্তরে রেণু বা স্পোর নামক অযৌন জনন কোষ সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ বডিজ উৎপন্ন করে। রেণু স্পোর উৎপন্ন করে। এর ভিতরে কি থাকে? স্পোর থাকে। স্পোরাঞ্জিয়ামের ভিতরে স্পোর থাকে। আর স্পোরাঞ্জিয়াগুলো গুচ্ছাকারে অবস্থান করে। স্পোরাঞ্জিয়ামের গুচ্ছকে বলা হয় সোরাস। এর আগে আমরা পড়ে আসলাম সোরাই, এই যে সোরাস স্পোরাঞ্জিয়ামের যে গুচ্ছ
সেটাকে বলা হয় সোরাই বা সরি। প্রতিটি সোরার দেখতে বাদামি বর্ণের বৃক্কাকার, যে টিস্যুতে স্পোরাঞ্জিয়াম উৎপন্ন হয় সেই টিস্যুকে বলা হয় প্লাসেন্টা বা অমরা। এই যে প্লাসেন্টা বা অমরা যে টিস্যুতে, এই টিস্যুটা কিছু, এটাকে বলা হয় প্লাসেন্টা বা অমরা, প্লাসেন্টা বা অমরা বলা হয়। এবং পত্রক বা পিনার কিনারা ভেতরের দিকে একটু বেঁকে এসে সোরাইকে ঢেকে রাখে। ফলক প্রান্তের ঢাকনি অংশকে ফলস ইন্ডোসিয়াম বলা হয়। সোরাস উৎপন্নকারী পাতাকে বলা হয় স্পোরোফিল। এবং পরিণত স্পোরাঞ্জিয়াম একটি বৃন্ত স্পোরাঞ্জিয়াম এর এবং একটি উপবৃত্তাকার ক্যাপসুল অংশ নিয়ে গঠিত। বৃন্তের মাথায় ক্যাপসুল অবস্থিত। এই ক্যাপসুল সম্পর্কে এখন আমরা জানবো। তো ক্যাপসুল কি? একটি স্পোরাঞ্জিয়াম, একটি বৃন্ত স্পোরাঞ্জিওফোর এবং একটি উপবৃত্তাকার, একটি বৃন্ত ও একটি উপবৃত্তাকার ক্যাপসুল অংশ নিয়ে এই স্পোরাঞ্জিয়াম গঠিত। বৃন্তের মাথায় ক্যাপসুল অবস্থিত। এই ক্যাপসুলের নিম্নলিখিত অংশগুলো থাকে। 1 নম্বর অ্যানুলাস থাকে, স্টোমিয়াম এবং হচ্ছে বৃন্ত থাকে। স্টোমিয়াম অ্যানুলাস কি? ক্যাপসুল প্রাচীরের অধিকাংশ কাইটিনযুক্ত পুরো একস্তর কোষ বিশিষ্ট আবরণ আবৃত থাকে এবং এই পুরো আবরণকে অ্যানুলাস বলা হয়। তাহলে এই যে অ্যানুলাস। আর স্টোমিয়াম হচ্ছে কি? ক্যাপসুলের বৃত্ত সংলগ্ন কিছু অংশে পাতলা প্রাচীর বিশিষ্ট বলয়াকার কোষ থাকে, এই অংশকে স্টোমিয়াম বলে। স্পোর নির্গমনের সময় স্টোমিয়াম বরাবর স্পোরাঞ্জিয়াম ফেটে যায় এবং স্পোর নির্গমন হয়। স্পোরাঞ্জিয়াম বরাবরই কি ফেটে যাবে, ফেটে গিয়ে এখান থেকে এই যে স্পোরগুলা বেরিয়ে আসবে, স্পোরগুলা বাইরে বেরিয়ে আসবে। ওকে, তারপর বৃন্ত বলছে স্পোরাঞ্জিয়ামের গোড়ায় একটি ছোট খাটো বৃন্ত আছে। এখন আসো স্পোর উৎপাদন ও বিস্তার। স্পোর উৎপাদন দেখো, এই যে ফেটে গেছে, স্টোমিয়ামটা ফেটে গিয়ে বের হয়ে গেছে। তারপর ক্যাপসুলের ভেতরের টিস্যুকে বলা হয় স্পোরোজেনাস টিস্যু এবং এই টিস্যুতে স্পোর মাতৃকোষ উৎপন্ন হয়। স্পোর মাতৃকোষ ডিপ্লয়েড অর্থাৎ 2n ধরনের এবং প্রতিটি স্পোরাঞ্জিয়ামে 16টি মাতৃকোষ থাকে। মায়োসিস বিভাজনের মাধ্যমে স্পোর মাতৃকোষ হতে হ্যাপ্লয়েড n স্পোর উৎপন্ন হয় এবং একটি স্পোরাঞ্জিয়াম থেকে 64টি স্পোর সৃষ্টি হয়। একটা স্পোর থেকে কয়টা হবে? 64টি স্পোর। একটি স্পোরাঞ্জিয়াম হতে, এরকম একটা স্পোরাঞ্জিয়াম হতে 64টা স্পোর সৃষ্টি হবে। এই স্পোর 64টা স্পোর সৃষ্টি হবে। 64টা স্পোর সৃষ্টি হবে। এগুলো দ্বিস্তরী বা জার্ম পোরযুক্ত। স্পোর সৃষ্টি হয়, স্পোরাঞ্জিয়ামে পানি ধারণ ক্ষমতা কমে যায় এবং ফলে স্পোরাঞ্জিয়াম শুষ্ক হয়ে যায় এবং অ্যানুলাসের কোষগুলো কুঞ্চিত হতে থাকে। স্পোরাঞ্জিয়াম শুষ্ক হয়ে গেলে এর পশ্চাৎভাগের অ্যানুলাসে টান পড়ে এবং স্টোমিয়াম আড়াআড়ি ফেটে যায়, ফলে স্পোরাঞ্জিয়াম হতে স্পোরের বিস্তার ঘটে এবং স্পোরগুলো বাইরে ছড়িয়ে পড়ে। তো আশা করি বুঝতে পারছো। স্পোর উৎপাদন, এটা 2 স্টার দিয়ে রাখো সিকিউর জন্য। এখন আসো গ্যামেটোফাইটিক উদ্ভিদ। তো টেরিসের স্পোরোফাইট থেকে সৃষ্ট স্পোর বা রেণু হলো লিঙ্গধর বা গ্যামেটোফাইটের প্রথম কোষ। হ্যাপ্লয়েড স্পোর অনুকূল পরিবেশে কোনো আর্দ্র বস্তুর সংস্পর্শে আসলে অঙ্কুরিত হয় এবং ক্রমাগত মাইটোটিক বিভাজনের মাধ্যমে হৃৎপিণ্ডাকার সবুজ অঙ্গের সৃষ্টি করে। হৃৎপিণ্ডাকার সবুজ অঙ্গের সৃষ্টি করে। এই সবুজ অঙ্গকে কি বলা হয়? এটি ফার্নের গ্যামেটোফাইট অর্থাৎ হৃৎপিণ্ডাকার এই গ্যামেটোফাইটকে প্রোথেলাস বলা হয়। এই যে দেখতেছো এই চিত্রটি, এটি হচ্ছে প্রোথেলাস এবং এটিকে হৃৎপিণ্ডাকার সবুজ অঙ্গ এবং একে প্রোথেলাস বলা হয়। এই প্রোথেলাসে কি হয়? নিম্নপৃষ্ঠের নিম্নাংশতে অনেকগুলো এককোষী রাইজয়েড উৎপন্ন হয়। রাইজয়েডগুলো প্রোথেলাসকে মাটির সাথে সংযুক্ত করে এবং মাটি হতে প্রোথেলাসকে খাদ্যরস সরবরাহ করে। আর দেখো তার হচ্ছে উপরের দিকে থাকে অগ্রস্থ খাঁজ, এই খাঁজের দিকে আর্কিগোনিয়াম অর্থাৎ স্ত্রী জননাঙ্গগুলা উৎপন্ন হয় এবং অ্যান্থিরিডিয়াম উৎপন্ন হচ্ছে রাইজয়েডের কাছাকাছি। দেখো রাইজয়েডের কাছাকাছি হচ্ছে পুং জননাঙ্গ। প্রোথেলাসে যৌন জনন সম্পূর্ণ হয়। এই যে প্রোথেলাসে এখানে মূলত যৌন জননটা সম্পূর্ণ হয়। এখানে যৌন জনন সম্পূর্ণ হয় প্রোথেলাসে, পরীক্ষায় আসে। যে নিম্নতলে খাঁজের কাছাকাছি স্থানে আর্কিগোনিয়াম বা স্ত্রী জননাঙ্গ উৎপন্ন হয় খাঁজের কাছাকাছি, আর যে অংশতে রাইজয়েড উৎপন্ন হয় সেই অংশে অ্যান্থিরিডিয়াম উৎপন্ন হয়। কাজে প্রোথেলাস হচ্ছে সহবাসী ধরনের। এখন আসে আর্কিগোনিয়াম। আর্কিগোনিয়াম কি? স্ত্রী জননাঙ্গকে আর্কিগোনিয়াম বলে। আর্কিগোনিয়াম ফ্লাক্স আকৃতির। এই যে এটা হচ্ছে আর্কিগোনিয়াম, ফ্লাক্স আকৃতির। দেখো ফ্লাক্স আকৃতির। এর একটি গ্রীবা, একটি উদর সহযোগে গঠিত এবং উদরের নিম্নাংশে একটি ডিম্বাণু থাকে এবং উদরে শুধু ডিম্বাণু থাকে। এই নালীপথটি মিউসিলেজ ও ম্যালিক অ্যাসিড দিয়ে পূর্ণ থাকে। তাছাড়া এই গ্রীবাটা আবার গ্রীবা নালিকা কোষ থাকে এবং উদরে থাকে উদরীয় নালিকা কোষ। এখন আসো অ্যান্থিরিডিয়াম। অ্যান্থিরিডিয়াম হচ্ছে পুং জননাঙ্গকে অ্যান্থিরিডিয়াম বলে। অ্যান্থিরিডিয়াম হচ্ছে গোলাকৃতির,
গোলাকৃতির হয় অ্যান্থেরিডিয়াম। এই গোলাকৃতি দেখো চিত্রের মধ্যে সুন্দর করে দেখা যাচ্ছে গোলাকৃতির। এর ভিতরে 20 থেকে 50টি শুক্রাণু মাতৃকোষ বা অ্যান্ড্রোসাইট থাকে। মাতৃকোষগুলো বন্ধা আবরণ দিয়ে পরিবেষ্টিত থাকে, বন্ধা আবরণ দিয়ে পরিবেষ্টিত থাকে। প্রতিটি শুক্রাণু মাতৃকোষ রূপান্তরিত হয়ে পেঁচানো দণ্ডাকার বহু ফ্লাজেলা যুক্ত শুক্রাণুতে বা অ্যান্থেরোজয়েডে পরিণত হয়। অ্যান্থেরিডিয়ামের শিশির আচ্ছাদনকারী ঢাকনা কোষ বিদীর্ণ হয়ে শুক্রাণুগুলো বের হয়ে ফ্লাজেলার সাহায্যে শিশির বা বৃষ্টির পানিতে, এই দেখো উপরে কোষ যেটা ছিল এটা বিদীর্ণ হয়ে বের হয়ে গেছে, বের হয়ে শুক্রাণু হয়েছে, বের হয়ে বৃষ্টির পানিতে সাঁতার কেটে আর্কিগোনিয়ামের সন্নিকটে আসে। এখন আসো নিষেক বা ফার্টিলাইজেশন। শিশির বিন্দু বা বৃষ্টির পানির সাহায্যে শুক্রাণু সমূহ আর্কিগোনিয়ামে পরিবাহিত হয় এবং আর্কিগোনিয়াম কর্তৃক ম্যালিক অ্যাসিড মিশ্রিত হয়, ফলে শুক্রাণু ডিম্বাণুর প্রতি আকৃষ্ট হয়। তাহলে শুক্রাণু ডিম্বাণুর প্রতি আকৃষ্ট হওয়ার কারণ কি? ম্যালিক অ্যাসিড। এবং অনেক শুক্রাণু আর্কিগোনিয়ামের গ্রীবাণালী দিয়ে ভেতরে প্রবেশ করলেও এটি শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয়ে নিষেক্রিয়া উৎপন্ন করে এবং নিষেক্রিয়ার ফলে ডিপ্লয়েড বা ওস্পোর উৎপন্ন হয়। নতুন স্পোরোফাইটিক উদ্ভিদের ক্ষেত্রে রিজেনারেশন অফ স্পোরোফাইটিক প্ল্যান্ট, জাইগোট বা ওস্পোর স্পোরোফাইটের প্রথম কোষ। এই ওস্পোরটা হচ্ছে স্পোরোফাইটের প্রথম কোষ। পুনঃ মাইটোটিক কোষ বিভাজনের মাধ্যমে বহুকোষী ভ্রূণ সৃষ্টি করে। ভ্রূণ ক্রমশ বিকশিত হয়ে মূল কাণ্ড ও পাতা বিশিষ্ট নতুন স্পোরোফাইট, এই যে স্পোরোফাইট উদ্ভিদ এর জন্ম দেয়। মূল মাটিতে প্রবেশের পর প্রোথেলাস শুকিয়ে নষ্ট হয়ে যায় এবং স্পোরোফাইট উদ্ভিদটি পূর্ণ টেরিস উদ্ভিদে পরিণত হয়। এই যে দেখো টেরিস উদ্ভিদে পরিণত হয়েছে। এখন আসো টেরিস উদ্ভিদের জীবন চক্র, লাইফ সাইকেল অর অল্টারনেশন অফ জেনারেশন অফ টেরিস। তাহলে কোন জীবের জীবনচক্র কাকে বলে? কোন জীবের জীবনচক্র সম্পূর্ণ করার জন্য পর্যায়ক্রমে ডিপ্লয়েড, টুয়েন বা স্পোরোফাইট রেণুধর এবং হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট যৌনর আবির্ভাবকে বলা হয় কি? আবির্ভাবকে বলা হয় যৌনক্রম, তাই না? তাহলে এখানে হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট দেখো, এই যে টেরিস উদ্ভিদের জীবনচক্রে সুস্পষ্টভাবে দুটি যৌনক্রম, যৌন পর্যায়ে আবর্তন ঘটে। একটা হচ্ছে স্পোরোফাইটিক, একটা হচ্ছে গ্যামেটোফাইটিক। স্পোরোফাইটিক যে যৌন, এখানে দেখো সুন্দর করে দেওয়া আছে, এই যে এই নিচের অংশটা হচ্ছে স্পোরোফাইটিক, আর উপরে যেটা আছে সেটি হচ্ছে কি? উপরেরটা হচ্ছে গ্যামেটোফাইটিক যৌন। এখন স্পোরোফাইট যৌনের ক্ষেত্রে টেরিস উদ্ভিদ দেওয়া স্পোরোফাইটিক অর্থাৎ ডিপ্লয়েড ধরনের, টুয়েন ধরনের। এটা দেখো টুয়েন, আর গ্যামেটোফাইট হচ্ছে শুধু এন, হ্যাপ্লয়েড ধরনের। টেরিস উদ্ভিদে দেওয়া স্পোরোফাইটিক অর্থাৎ ডিপ্লয়েড। স্পোরোফাইট প্রজনন ঋতুতে পত্রক কিনারা বরাবর সোরাস উৎপন্ন হয়। পত্রক কিনারা বরাবর সোরাস উৎপন্ন হয়। আর সোরাস হলো স্পোরাঞ্জিয়ামের গুচ্ছ। প্রতিটি স্পোরাঞ্জিয়ামের ক্যাপসুলের ভিতরে 16টি ডিপ্লয়েড স্পোর মাতৃকোষ, 16টি ডিপ্লয়েড স্পোর মাতৃকোষ উৎপন্ন হয়। স্পোর সৃষ্টির পর ক্যাপসুলের প্রাচীর বিদীর্ণ করে স্পোরগুলো বেরিয়ে আসে, এভাবে স্পোরোফাইটিক যৌনের সমাপ্তি ঘটে। দেন গ্যামেটোফাইটিক যৌনুতে কি হয়? গ্যামেটোফাইটিক যৌনুতে হচ্ছে স্পোর মাতৃকোষ মায়োসিস প্রক্রিয়া বিভাজিত হয়। স্পোর যেগুলো আছে সেগুলো হচ্ছে মায়োসিস প্রক্রিয়া বিভাজিত হয়। মায়োসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড স্পোর উৎপন্ন করে, যা গ্যামেটোফাইটের প্রথম ধাপ। এই হ্যাপ্লয়েড স্পোর অঙ্কুরিত হয়ে হ্যাপ্লয়েড প্রোথেলাস নামক স্বতন্ত্র গ্যামেটোফাইটিক পর্যায় সৃষ্টি করে। প্রোথেলাসের সৃষ্ট আর্কিগোনিয়াম, অ্যান্থেরিডিয়াম, এদের ভিতরে সৃষ্ট শুক্রাণু ডিম্বাণু সবই হ্যাপ্লয়েড। এদের মধ্যে নিষেকের ফলে সৃষ্টি হয় ডিপ্লয়েড ওস্পোর, যা স্পোরোফাইটিক পর্যায়ের প্রথম ধাপ। তাহলে ওস্পোরটা হচ্ছে স্পোরোফাইটিক পর্যায়ের প্রথম ধাপ। এই স্পোর, এই যে এখানে, এই দেখো এখানে যৌন মিলন হয়েছে, তারপরে এখানে জাইগোট। তারপর হচ্ছে টেরিসের জীবনচক্রের ফলে ওস্পোর উৎপন্ন হয় এবং ওস্পোর অঙ্কুরিত হয়ে এবং ক্রমাগত মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে সৃষ্টি হয় ভ্রূণ ও পূর্ণাঙ্গ স্পোরোফাইট বা টেরিস উদ্ভিদ। এভাবে টেরিসের জীবনচক্রে পর্যায়ক্রমে স্পোরোফাইটিক ও গ্যামেটোফাইটিক যৌনের আবির্ভাব ঘটে। টেরিসের জীবনচক্রে স্পোরোফাইট পর্যায় বেশ দীর্ঘ এবং গ্যামেটোফাইট পর্যায় বেশ সংক্ষিপ্ত। উভয় পর্যায়ে আকার আকৃতিতে ভিন্ন প্রকৃতির ও স্বতন্ত্র, তাই এরূপ যৌনক্রমকে বিষম আকৃতির বা হেটারোমরফিক যৌনক্রম বলা হয়। তাহলে এটা কেমন ধরনের? টেরিসেরটা হচ্ছে হেটারোমরফিক যৌনক্রম, হেটারোমরফিক। তো এখানে দেখতেই পারছো যে দুই ধরনের যৌনক্রম দেখা গেছে, তাই না? একটা হচ্ছে গ্যামেটোফাইট, একটা হচ্ছে স্পোরোফাইট, এই জন্য বলা হয় হেটারোমরফিক যৌনক্রম। আচ্ছা, এখন আসো টেরিডোফাইট ও ব্রাইফাইট ও টেরিডোফাইটের মধ্যে পার্থক্য। আমরা একবারে ক্লাসে আমরা এই অধ্যায়ের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন হচ্ছে ব্রাইফাইট ও টেরিডোফাইটের মধ্যে পার্থক্য কি আছে দেখো। এক নম্বরে হচ্ছে উদ্ভিদ দেহ।
মূল উদ্ভিদ গ্যামেটোফাইট তথা হ্যাপ্লয়েড। ব্রাইফাইটার ক্ষেত্রে হ্যাপ্লয়েড ধরনের আর টেরিডোফাইটার ক্ষেত্রে ডিপ্লয়েড ধরনের। নির্ভরশীলতা, ব্রাইফাইট স্পোরোফাইট গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল, সম্পূর্ণ নির্ভরশীল, কিন্তু স্পোরোফাইট গ্যামেটোফাইট স্বতন্ত্র উদ্ভিদ। স্পোরের অঙ্কুরোদ্গমের ক্ষেত্রে ব্রাইফাইটারে স্পোর অঙ্কুরিত হয়ে প্রোটোনেমা বা থ্যালাস উৎপন্ন করে, আর টেরিডোফাইটার ক্ষেত্রে স্পোর অঙ্কুরিত হয়ে প্রোথ্যালাস উৎপন্ন করে। ভাস্কুলার টিস্যুর ক্ষেত্রে ব্রাইফাইটা হয় কি, এদের পরিবহন টিস্যুগুচ্ছ নেই, কিন্তু এদের আছে, টিস্যুগুচ্ছ আছে ভাস্কুলার। আর সোরাসের ক্ষেত্রে মশের পাতা সোরাস বহন করে না, কিন্তু ফার্নের পাতা সোরাস বহন করে। শুক্রাণুটা কেমন? ব্রাইফাইটা হচ্ছে ডি ফ্লাজেলা আর এটা হচ্ছে বউ ফ্লাজেলা, মনে রাখবা, খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা 2 স্টার দিয়ে রাখো। তাহলে আমরা আজকের মতো এই ক্লাস শেষ করে দিলাম, আগামী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ রইল।